জ্বালানি সংকটে মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ উৎপাদন, পুরোপুরি বন্ধ কমপক্ষে ৪১টি বিদ্যুৎ কেন্দ্র। কমে আসছে গ্যাসের মজুদ, চলবে মাত্র ৮ বছর। অতীতে সরকারের ভুল নীতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে আমেরিকাকে পাশে চায় বাংলাদেশ। শীর্ষ ২৫ কোম্পানির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। বন্ধ ও লোকসানে থাকা ৪৪ কারখানায় বিনিয়োগে আগ্রহী ১৪ প্রতিষ্ঠান। বিদায় জমা পড়েছে ৮৬ বিনিয়োগ প্রস্তাব। স্বাগত অর্থনীতি বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা মিতু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে কমে আসছে গ্যাসের মজুদ। বর্তমান মজুদ দিয়ে চলতে পারবে মাত্র ৮ বছর। এই সময়ের মধ্যে নতুন করে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন না বাড়ালে ভয়াবহ সংকটে পড়বে বাংলাদেশ। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, বিগত সরকারের ভুল নীতির কারণে এলএনজি নির্ভর হয়ে পড়েছে দেশ, যার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন বাস্তবতায় অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের উপরই জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যার সরাসরি প্রভাব পড়ছে রান্নার চুলা থেকে ভারী শিল্পের চাকাসহ সবখানে। কিন্তু কেন এই সংকট? তথ্য বলছে, একসময়ে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় ২৮০০ মিলিয়ন গ্যাস উৎপাদিত হলেও বর্তমানে তা নেমে এসেছে ১৬৫০ মিলিয়ন ঘনফুটে। উল্টো চাহিদা বেড়েছে বহুগুণ। ঘাটতি সামাল দিতে ২০১৮ সালে শুরু হয় এলএনজি আমদানি, যা থেকে গ্যাস মিলছে সর্বোচ্চ ৯০০ থেকে ১১০০ মিলিয়ন ঘনফুট। সব মিলিয়ে দৈনিক যোগান মিলছে ২৬০০ থেকে ২৭০০ মিলিয়ন ঘনফুট, যদিও দৈনিক চাহিদা প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুট। ঘাটতি থাকছে ১২০০ মিলিয়ন ঘনফুট। চাহিদার বিপরীতে প্রতিদিনই কমছে দেশীয় গ্যাসের উৎপাদন। তথ্য বলছে, দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৯টি, এর মধ্যে উৎপাদনে আছে ২০টি। এদিকে উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো দিয়ে করানো পেট্রোবাংলার হিসাব বলছে, দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আনুমানিক ৩০ টিসিএফ। এর মধ্যে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত উৎপাদন করা হয়েছে প্রায় ২২ টিসিএফ। ফলে মজুদ রয়েছে ৮ টিসিএফ এর মতো, যা দিয়ে চলবে মাত্র ৮ বছর। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ সম্ভাবনা থাকার পরও বিগত দিনে উপেক্ষিত ছিল গ্যাস অনুসন্ধান। গ্যাস এক্সপ্লোরেশন যদি কন্টিনিউ করতো তাহলে আমরা এত খারাপ অবস্থায় আসতাম না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা নবায়নযোগ্য বিদ্যুৎকে অবহেলা করে এসেছি সাংঘাতিক রকমের। তাহলে এই দুইটাই হলো মেইন উৎস আমাদের যে এই আমদানি নির্ভরতা কমানো। চলমান সংকট থেকে রক্ষা পেতে গ্যাস অনুসন্ধানের বিকল্প দেখছেন না এই জ্বালানি বিশেষজ্ঞ। স্নাতক স্টের গ্যাসই যদি আপনি উত্তোলন করেন, সেটা তো অলমোস্ট ধারণা করা হয় সেখানে 1 টিসিএফ গ্যাস আছে। বাপেক্সকে দিয়ে এই 100 টিসিএফ গ্যাস যদি তোলায়, তাহলে লেস দ্যান 3 টাকায় এই গ্যাস তুলতে পারে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। তারা বলছে বাপেক্সের গ্যাস তোলার সক্ষমতা নেই। তো বাপেক্সের যদি সক্ষমতাই না থাকে, সাগরের গ্যাস তুলতে পারবে না সেটা বুঝলাম, কিন্তু স্থলভাগের গ্যাস তুলতে পারবে না। তার জন্য আবার সেই কন্ট্রাক্টর নিয়োগ করতে হবে, আবার সেই আন্তর্জাতিকভাবে লোক ডেকে নিয়ে এসে গ্যাস কেনা আর বাইরে থেকে গ্যাস কেনা। তা আমি সে আবার জ্বালানি স্বনির্ভর হতে পারলাম না। এদিকে মহেশখালীর কুতুবজোনে নতুন আরও একটি এলএনজি টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৩ বছরের জন্য আমেরিকা থেকে এলএনজি আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদে নিজস্ব অনুসন্ধান ছাড়া গ্যাস সংকট থেকে বের হওয়া কঠিন হবে। বেশি গ্যাস সরবরাহ করতে যে আপনি জ্বালানি সরবরাহ ব্যয় বাড়াবেন। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। বিদ্যুৎ কেন্দ্রগুলোর চাহিদার মাত্র ২৯% এবং সার কারখানাগুলোর চাহিদার ৩৮% গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে সিপিডি। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে সারা দেশে লোডশেডিং বাড়ার পাশাপাশি সার উৎপাদনেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে মহেশখালীর বিকল ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মেরামত শেষে আংশিকভাবে চালু হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রধান ভাসমান এলএনজি টার্মিনাল। তবে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ কবে থেকে শুরু হবে তা এখনো অনিশ্চিত। জ্বালানি মন্ত্রী বলেছেন, টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। বাপেক্সকে দিয়ে আমরা খুব খরচ শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো 2টো রিগ কেনার
অর্ডার দিয়ে দিয়েছি। আমরা ডিসাইড করছি বাই 2029 বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারও বসাবো। আমরা পায়রা, তারপর মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি। গ্যাস ও বিদ্যুৎ সংকটে অনেক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমেছে বলে দাবি করেছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI। সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় জনগণ ও শিল্প খাত যেন ক্ষতির মুখে না পড়ে, সেজন্য কার্যকর সমাধানের দাবি জানিয়েছে সংগঠনটির সভাপতি। এনার্জি কি মিক্সড হবে না হবে, আপনি কয়লা আনবেন, আপনি কি দিবেন, আপনি আমাকে তো ইন্ডাস্ট্রি করার সময় বলছেন আপনি আমাকে দিবেন। আপনি বলতে কিন্তু কেউ যদি মনে করে এই সরকার, নো, অল দ্য সরকার হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি, এবং যে যখন নিচ্ছে দায়িত্ব তখন কিন্তু তার উপরই বর্তাবে। সুতরাং আপনি আমাকে এনশিওর করেন, আদারওয়াইজ আপনি আমাকে রেস্কিউ করেন। এদিকে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট চাহিদার মাত্র 29% এবং সার কারখানাগুলোর চাহিদার 38% গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান CPD। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। ভর্তুকি কোথায় দিব, কাকে দিব এবং কতদিন পর্যন্ত দিব? ভর্তুকি প্রয়োজন আমাদের মতো দেশে সরকারের জন্য বিভিন্ন খাতে, কিন্তু সেই ভর্তুকিগুলো লক্ষ্য ভিত্তিক, টার্গেটেড হওয়া উচিত। অন্যদিকে রান্নার গ্যাস পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে CPD। সংস্থাটির মতে এতে গৃহস্থালী রান্নার জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। সামগ্রিকভাবে জনগণের যে মাঝে একটা স্বস্তি। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। গ্যাস অনুসন্ধানে মিয়ানমারে সাগরে কূপ খনন করতে যাচ্ছে কানাডার কোম্পানি ফোরসাইট গ্রুপ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা মিয়ানমারের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই কাজ করছে কোম্পানিটি। মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর তথ্য বলছে, এই প্রকল্প মিয়ানমারের মোট বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় 40% সমপরিমাণ রাজস্ব তৈরির সক্ষমতা রাখে। গত জুনে সমুদ্রের তলদেশে 4টি নতুন গ্যাস ক্ষেত্রের আবিষ্কারের ঘোষণা দেয় মিয়ানমার জান্তা সরকার। এসব গ্যাস ক্ষেত্রে সম্মিলিতভাবে আনুমানিক 109 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে বলে দাবিও করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রটি তানিনথারি উপকূলীয় এলাকায় অবস্থিত, যার 90% সম্ভাব্যতার ভিত্তিতে সেখানে প্রায় 95 TCF গ্যাস রয়েছে বলে অনুমান করা হচ্ছে। চলতি বছরের শেষ দিকে মিয়ানমারের উপকূলে বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে সমুদ্রতলে খনন কাজ শুরুর পরিকল্পনা করেছে কানাডীয় প্রতিষ্ঠান ফোরসাইট গ্রুপ CFC। এই প্রকল্পের প্রতিষ্ঠানটি পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা মিয়ানমারের সামরিক জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের সাথে কাজ করবে। কোম্পানিটির নির্বাহীরা সোমবার মিয়ানমার সফর করেন। এ সময় তানিনথারি অঞ্চলের গভীর সমুদ্র ব্লক M50-তে গ্যাস অনুসন্ধান এবং খনন নিয়ে আলোচনা হয়। বিবিসির বার্মিজ নিউজের এক হিসেব অনুযায়ী প্রকল্পটি থেকে সম্ভাব্য আয় মিয়ানমারের মোট বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় 40% সমান হতে পারে। এই মজুদ বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ভাণ্ডার হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে MGE আন্তর্জাতিকভাবে ব্যাপক নিষেধাজ্ঞার আওতায়। প্রতিষ্ঠানটি মিয়ানমারের সামরিক শাসক গোষ্ঠীর বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে জান্তার চলমান যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে অর্থায়ন হচ্ছে বলেও অভিযোগ পশ্চিমাদের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সক্ষমতা থাকার পরও জ্বালানি সংকটে মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ উৎপাদন। এই মুহূর্তে কমপক্ষে 41টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। অন্যদিকে চালু থাকা কেন্দ্রগুলো সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না, ফলে দেশ জুড়ে বাড়ছে লোডশেডিং। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সরবরাহ কমে যাওয়া, কয়লাভিত্তিক কয়েকটি কেন্দ্রের উৎপাদন ঘাটতি এবং ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সম্প্রতি লোডশেডিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। গড়ে প্রায় 3000 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে দেশের কোথাও কোথাও। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCBর তথ্য বলছে, গেল 10 আগস্ট রাত 1টায় দেশের সর্বোচ্চ 3757 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এ সময় 16262 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয় 12505 মেগাওয়াট। ফলে চাহিদার প্রায় 23% বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ
গ্যাসের ঘাটতি। পেট্রোবাংলার তথ্য বলছে দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈনিক চাহিদা প্রায় 252 কোটি ঘনফুট। লোডশেডিং নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজন হয় অন্তত 100 থেকে 110 কোটি ঘনফুট, অথচ বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট। এই কারণে এসব কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে প্রায় 5000 মেগাওয়াট থেকে 3 থেকে 4000 মেগাওয়াটে। ফলে বাড়ছে লোডশেডিং। চাহিদা প্রতি বছর 6% অলমোস্ট কম বেশি বাড়ছে। বিদ্যুৎ সেইভাবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য ভাবে বিদ্যুৎ যদি উৎপাদন করা না যায় তাহলে ঘাটতি উত্তর বাড়তে থাকবে। মহেশখালীতে ভাসমান বিকল হওয়া এলএনজি টার্মিনালটিও পুরোপুরি সরবরাহে ফিরতে পারেনি। এতে দৈনিক ঘাটতি হচ্ছে প্রায় 60 কোটি ঘনফুট। কয়লা সংকটে কমেছে তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও। প্রায় 7945 মেগাওয়াটের বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে প্রায় 5500 মেগাওয়াট। সরবরাহ কমেছে ভারতের আদানি পাওয়ারের। গ্যাস ও কয়লার সংকট মোকাবেলায় ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। তবে এতে উৎপাদন ব্যয়েও সরকারের ভর্তুকির চাপ বাড়ছে। তথ্য বলছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে পিডিবির বকেয়া প্রায় 48 থেকে 50,000 কোটি টাকা। এর মধ্যে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনাই প্রায় 17,000 কোটি টাকা। এতে অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নতুন করে জ্বালানি কিনতে সমস্যায় পড়ছে। উৎপাদন ক্ষমতাটা তো আমার আছেই, কিন্তু সেই উৎপাদন ক্ষমতা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে জ্বালানি সরবরাহ করা দরকার। সংকট সমাধান না হলে গরম বাড়লে এই পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল। বৈঠকে আমেরিকার বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এ সময় আমেরিকার বেসরকারি খাতের মাধ্যমে সরকারের ইশতেহার কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে বলে আশা জানান ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সদস্যরা। তারা বলেন সরকারি ভীষণ বাস্তবায়নে আমেরিকার বেসরকারি খাতের বিনিয়োগ সহায়তা করবে। যুক্তরাষ্ট্র থেকে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটা ডেলিগেশন বাংলাদেশে এসেছে। অ্যাম্বাসেডর অতুল কশ্যপের নেতৃত্বে এই ডেলিগেশনে যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 50 জন সিনিয়র এক্সিকিউটিভ বা শীর্ষ কর্মকর্তা এসেছেন। তারা ধারাবাহিকভাবে গত 3 দিনে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সাথে মিটিং করেছেন। সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কীভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. বন্ধ ও লোকসানে থাকা 44টি রাষ্ট্রীয় কারখানায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে 14টি প্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠী। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের কাছে 86টি বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প, বৈদ্যুতিক গাড়ি, মোটরসাইকেল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, ডেটা সেন্টার এবং নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায় উদ্যোক্তারা। তাদের দেওয়া এসব প্রস্তাব যাচাই বাছাই করে ইজারা, মুনাফা ভাগাভাগি কিংবা অন্য কোনো মডেলে কারখানাগুলো বেসরকারি খাতে দেওয়ার নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুযোগ রয়েছে। গত জুনে এমন 44টি রাষ্ট্রীয় কারখানা তালিকাভুক্ত করে বিডা। বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর আগামী 30 আগস্ট স্থাপন করা হবে। বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান নৌ পরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান এতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। টার্মিনালের ট্রেনগুলো অফিস থেকে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালনা করা হবে। পাশাপাশি এ প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। মন্ত্রী আশা করছেন নতুন টার্মিনাল চালু হলে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
দেশের ব্যাংকিং খাতের সংস্কার ও আর্থিক স্থিতিশীলতা বাড়াতে এডিবির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং। বৈঠকে ব্যাংকিং খাতের সংস্কার, পুনর্গঠন এবং পুনর্মূলধনীকরণ এছাড়াও আর্থিক খাতের সক্ষমতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়। গভর্নর বলেন, ব্যাংকিং খাত সহ সামগ্রিক আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে কাজ করছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংস্কার প্রক্রিয়ায় এডিবির সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আগ্রহ জানান এডিবির ভাইস প্রেসিডেন্ট। আগামী 1 নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির কাছে সরাসরি টাকা পাঠানো যাবে। এজন্য ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সেবা প্রতিষ্ঠানগুলোকে 31 অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন ব্যবস্থাপনায় গ্রাহক নিজের অ্যাপ থেকে P2P কিউআর এর মাধ্যমে অন্যকে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন 50 থেকে 60 কোটি টাকার লেনদেন হচ্ছে। জুলাইয়ে লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে 62,54,000-এর বেশি, যা জানুয়ারির তুলনায় প্রায় 8.6 গুণ। ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরের মার্চেন্ট পেমেন্টের আন্তঃব্যাংক চার্জও শূন্য করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করতে 100 কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সুগন্ধি চালের বাড়তি দাম ও অভ্যন্তরীণ চাহিদা প্রেক্ষাপটে রপ্তানি কোটা কমানো বা সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে 3 কর্মদিবসের মধ্যে প্রকৃত রপ্তানির তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রথম দফায় 211টি এবং দ্বিতীয় দফায় 67টি প্রতিষ্ঠানকে মোট 45,270 টন সুগন্ধি চাল রপ্তানি অনুমতি দেওয়া হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত কোটা অনুযায়ী রপ্তানি করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের অব্যবহৃত কোটা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে মনিটরিং জোরদারের কথাও বলা হয়েছে। আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে একযোগে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদযাপন করবে সরকার। মৎস্য খাতে অবদান রাখায় 13টি ক্যাটাগরিতে 14 জন উদ্যোক্তাকে স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান 16 আগস্ট হাওড়ের জেলা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হবে। গ্যাস সংকট এবং সার্টিফিকেশনের নানা বিড়ম্বনার জন্য বিনিয়োগকারী হারিয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান না করলে দেশের এই শিল্প খাত ধ্বংসের দিকে চলে যাবে বলে আশঙ্কা করছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। সকালে রাজধানী বসুন্ধরায় ত্রয়োদশ ইয়ার্ন ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ শো 2026 উদ্বোধনকালে তিনি বলেন, বিদেশিরা দেশে বিনিয়োগ করলে শিল্প কারখানার উন্নতি করার মতো সক্ষমতা দেশে রয়েছে। অনুষ্ঠানে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা বলেন, বিদেশি বিনিয়োগকারীর থেকে দেশি বিনিয়োগকারীদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাহলে এই খাত খুব দ্রুত উন্নতির দুয়ারে পৌঁছাবে। এবং জাপানিজ ইনভেস্টরদেরকে আনেন, তাদেরকে প্রয়োজনে ইনসেন্টিভাইজ করে হলো ইনভেস্ট করার সুযোগ দেন। তাহলে কি হবে, আমরা চায়নার যে লেটেস্ট ওইসব দেশের যে লেটেস্ট টেকনোলজি এটা একদিকে বাংলাদেশে আসবে, সাথে কিছু টেকনিক্যাল লোক আসবে, যেটা আমাদের বড় অভাব। আমাদের এখানে সেই টেকনিক্যাল লোকগুলি খুব একটা নেই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতির তথ্য সংগ্রহে দেশব্যাপী জরিপ শুরু করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। চলতি আগস্টেই মাঠ পর্যায়ে শুরু হবে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ। বৃহস্পতিবার আগারগাঁওয়ে জরিপের স্টেক হোল্ডার কর্মশালায় এ তথ্য জানানো হয়। এতে সরকারি, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। জানান, জরিপের তথ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উপকারভোগী নির্বাচন এবং নীতি প্রণয়নে ব্যবহার করা হবে। সেই সঙ্গে নির্ভুল তথ্য উপাত্ত ভবিষ্যতে নীতি প্রণয়ন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে বিবিএস। এই ছিল অর্থনীতির বুলেটিনে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।